হ্যালো ট্রেডার, স্টক ট্রেডিং বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রত্যেক দিনের মতো আমি আজকে তোমাদের সাথে যে সমস্ত স্ট্র্যাটেজিগুলো এর আগের ভিডিওগুলোতে শেয়ার করেছিলাম সেই সমস্ত স্ট্র্যাটেজির ওপর ভিত্তি করে কয়েকটি সেটআপ তৈরি হচ্ছে, যেটার নিয়ে আজকে আমি মূলত আলোচনা করব, ইন ডেপথ আলোচনা করব এবং এই স্ট্র্যাটেজিগুলো কেন এতটা ফ্রুটফুল হয়ে থাকে, আমি কেন এতটা এদের ওপরে বিলিভ করি, আর কেনই বা আমি তোমাদের সাথে বারবার এগুলোকে আলোচনায় নিয়ে আসি সেই সম্বন্ধেও আমরা কিছুটা আলোচনায় নিয়ে আসব। তার সাথে সাথে বর্তমান মার্কেটের কি পরিস্থিতি, গ্লোবাল মার্কেট এবং আমাদের ইন্ডিয়ান মার্কেট অর্থাৎ নিফটি 50 মেনলি, তাদের মধ্যে কি হালচাল হচ্ছে বা হতে পারে, আমার কি ধারণা, আমি কি মনে করছি, সব কিছুই তোমাদের সাথে আলোচনায় নিয়ে আসবো। তাই পুরো ভিডিওটি দেখো, এখান থেকে দেখে তোমরা অবশ্যই অনেক কিছু শিখতে বা জানতে পারবে। আর সাথে সাথে তোমরা বেশি করে লাইক ও শেয়ার করে নিজেরা দেখার সাথে সাথে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকেও দেখার সুযোগ করে দাও। ভিডিও দেখার শেষে প্লিজ একটি করে লাইক করো। তোমাদের লাইক আমাকে যেমন মোটিভেট করে, সাথে সাথে ইউটিউবে আমার ভিডিও সার্কুলেট করতেও অনেকটা হেল্প করে থাকে। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, ফলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই তৎক্ষণাৎ তোমাদের কাছে নোটিফিকেশান যাবে এবং তোমরা ভিডিওটি দেখে অনেক কিছু শিখতেও জানতে পারবে। ট্রেডার্স, এই প্রসঙ্গে আমি তোমাদেরকে একটি কথা বলে দিই যে আমি কোনো সেবি রেজিস্টার্ড স্টক অ্যানালিস্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, তাই আমার বলে দেওয়া কোনো স্টকের প্রাইসের ওপরে সরাসরি ট্রেড বা ইনভেস্টমেন্ট করবে না। প্রথমত, আমি যে সমস্ত স্টকগুলো তোমাদের সাথে আলোচনা করি ভিডিওতে, সেগুলো সেই সমস্ত সেটআপ বা স্ট্র্যাটেজিকে ফুলফিল করছে বলেই, বা কোনো একটি স্ট্র্যাটেজিকে ভালোভাবে প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য আমি লাইভ মার্কেটের কোনো একটি স্টক বেছে নিই, যার মধ্যে এই সেটআপটিকে ভালোভাবে দেখা যাচ্ছে এবং সেটিকে খুব সুন্দরভাবে প্র্যাকটিক্যালি তোমাদেরকে বোঝানো যাবে বলে। তাই আমার বলে দেওয়া কোনো স্টকের প্রাইসের ওপরে বা শেয়ারের নামের ওপরে তোমরা সরাসরি ট্রেড বা ইনভেস্টমেন্ট করবে না। ট্রেড বা ইনভেস্টমেন্ট করার জন্য নিজেরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করো এবং তোমাদের নিজেদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের সাথে আলোচনা করে তারপরে ট্রেড বা ইনভেস্টমেন্ট করতে পারো। ট্রেডার্স, এই আলোচনা ভিডিওর শুরুতেই আমরা যেটা তোমাদের সাথে প্রথমেই দেখে নেব সেটি হচ্ছে বর্তমান মার্কেটের কি পরিস্থিতি। আমরা যদি ল্যাপটপ স্ক্রিনের দিকে একবার দেখি তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছি যে লাস্ট ট্রেডিং সেশনে মার্কেট কিন্তু যথেষ্ট বুলিশ একটি টেন্ডেন্সি দেখিয়েছে। বিগত কয়েকদিন ধরে কিন্তু ক্যান্ডেলগুলোকে আমরা সাধারণত ডোজি ক্যান্ডেল বলে চিহ্নিত করি, অর্থাৎ এই সমস্ত ক্যান্ডেলের মধ্যে বুল এবং বিয়ারদের বাইং এবং সেলারের প্রচণ্ড প্রেসার থাকার ফলে একটা ইনডিসিশন ক্যান্ডেল তৈরি হয়। সেই ইনডিসিশন ক্যান্ডেলকে ফেল করে গত দিনের ট্রেডিং সেশনে কিছুটা নিচের থেকে শুরু করেও মার্কেটে কিন্তু প্রচণ্ড রূপে একটি বুলিশ টেন্ডেন্সি দেখা দেয়। ঠিক অপর দিকে যখন আমি এই ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে, রেকর্ড করছি, সেই সময় কিন্তু গ্লোবাল মার্কেট, গ্লোবাল ইন্ডিসেস যথেষ্ট নেগেটিভ। বিগত কয়েকদিন থেকে আমরা দেখছিলাম যে ডাও জোন্সের মধ্যে একটি পজিটিভ মোমেন্টাম বেশ ভালো রকম তৈরি হচ্ছিল, অপরদিকে ন্যাসডেক এবং SP 100-এর মধ্যে কিন্তু নেগেটিভ মোমেন্টাম ছিল। আজকে যে মুহূর্তে আমি এখন তোমাদের সাথে ভিডিও রেকর্ড করে শেয়ার করার জন্য আলোচনা করছি, তখন কিন্তু ডাও জোন্স, ন্যাসড্যাক এবং SP 100 সব কিছুই কিন্তু নেগেটিভে রান করছে। তার এফেক্ট তো যথারীতি আমাদের ডোমেস্টিক মার্কেটে পড়বেই, সেটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু যে জিনিসটা হতে পারে সেটি হচ্ছে বর্তমানে যেহেতু একটি ইভেন্টফুল মাস, ইউনিয়ন বাজেট থাকার ফলে অনেক স্টক প্রচণ্ড রূপে কিন্তু তাদের বুলিশ টেন্ডেন্সি, একদম বিভৎস রূপে একটি আপ মোমেন্টাম দেখিয়েছে। এবং লাস্ট ট্রেডিং সেশনে বা তার আগের দিনের ট্রেডিং সেশনে আমরা কিছু কিছু স্টকের মধ্যে কিন্তু কুলডাউন বা সেটেলমেন্ট নিচের দিকে হওয়ার প্রবণতা লক্ষ্য করেছি। এই সব স্টকগুলোর এফেক্ট কিন্তু ইন্ডেক্সের উপরে পড়বে, কারণ ইন্ডেক্স আর কিছুই নয়, এই স্টকগুলোকে নিয়ে ইন্ডেক্স তৈরি হয় এবং ইন্ডেক্স যথারীতি নিচের দিকে সাস্টেন করার বা কুলডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা লাস্ট ভিডিওতেও বলেছি। অনেক বিশেষজ্ঞ মহলের দিক থেকে বিভিন্ন বিশেষজ্ঞদের আলোচনার উপর ভিত্তি করে এবং বড় বড় ইউটিউবারদের আমি ভিডিও দেখে সেখান থেকে যেটুকু উপলব্ধি করলাম এবং আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হচ্ছে যে এই যে বাবল তৈরি হয়েছে বা প্রচণ্ড রূপে যে একটি বুলিশ মোমেন্টাম, এটা যে কোনো মুহূর্তে কিন্তু সাস্টেন করতে পারে, কুলডাউন করতে পারে এবং তার জন্যই আমাদের এই 24,000-এর যে একটি রেজিস্ট্যান্স জোন রয়েছে, যেটা আগে রেজিস্ট্যান্স হিসাবে বহুবার কাজ করেছে, এখন হয়তোবা সাপোর্ট হিসাবেও কাজ করতে পারে। যদি কোনোভাবে এই সাপোর্ট ব্রেক করে তাহলে কিন্তু এই 23,600 এই নেক্সট রেজিস্ট্যান্সও অবশ্যই রয়েছে এবং তার থেকেও যদি নিচে চলে আসে তাহলে 23,100। তবে আমার মনে হয় না যে এতটা নিচে মার্কেট কুলডাউন করবে বা সাস্টেন করবে। কারেকশান অবশ্যই হবে, এতটা যখন
বুল টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি, তখন আমি পাস্ট এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করেই বলছি যে কারেকশান অবশ্যই আসবে, কিন্তু কখন কারেকশান আসবে, কিভাবে আসবে, কোন ফর্মে কারেকশান আসবে সেটা বলা খুব কঠিন। তবে যাই হোক না কেন, আমরা এই রকম মার্কেটের মধ্যেও যে মেন আমাদের মোটো থাকবে, যেটা আমি বারবার প্রত্যেক ভিডিওতে বলে থাকি, যে কোয়ান্টিটি ম্যানেজমেন্ট এবং রিস্ক রিওয়ার্ড ম্যানেজমেন্টটা মাথায় অবশ্যই রাখতে হবে। যার ফলে যদি বা আমরা ভালোভাবে অ্যানালিসিস করে কোনো ট্রেড ইনিশিয়েট করি, তাহলে কিন্তু আমাদের কোয়ান্টিটি ম্যানেজমেন্টের জন্য বা রিস্ক ম্যানেজমেন্টের জন্য আমাদের কখনোই সেই রকম কোনো বড় লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা কম থাকবে। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি যে মেন দুটি স্ট্র্যাটেজি তোমাদেরকে আগেও বলেছি, সেই স্ট্র্যাটেজির ওপর ভিত্তি করেই আমার কয়েকটি সেট আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমত 44 MA আমি লাস্ট ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম, আমি যে মেনলি কয়েকটি স্ট্র্যাটেজিকেই বিশেষভাবে আঁকড়ে ধরে নিজের জন্য ব্যবহার করে থাকি। তার মধ্যে একটি আমি এখানে ভিডিওতে দিয়ে দেবো এবং লিঙ্কও দেবো, তোমরা এই ভিডিওটি দেখবে, যেখানে আমি খুব সহজেই ব্রেকআউট স্টক সিলেক্ট করি। মাল্টি ইয়ার ব্রেকআউট বা রিভার্সাল ব্রেকআউট, যে সমস্ত স্টকের মধ্যে আমাকে কয়েক দিন ধরে, কয়েক দিনের থেকেও বেটার কয়েক মাস অপেক্ষা করতে হয়, যার ফলে আমি কিন্তু 1:3 কিংবা 1:4 নয়, একদম 1:5, 1:6, 1:10 পর্যন্তও কিন্তু রিটার্ন বের করার চেষ্টা করি। এবং এখানেও রিস্ক রিওয়ার্ড রেশিও কিন্তু আমি সেভাবে মেনটেন করি। ইনিশিয়ালি প্রত্যেকটি ক্ষেত্রেই আমার ওই যে তোমাদের সাথে বলেছিলাম যে কোয়ান্টিটি সাইজিংয়ের যে ফাইল আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, একটা ফর্মুলা আমার কোনো এক মেন্টারের থেকে দেখে সেখান থেকে কিছুটা রিফাইন করে আমি আমার মতো সেট করি, এবং যেখানে ক্যাপিটাল কতটা এনগেজ করব, কীরকমভাবে আমার প্রাইস নির্ধারণের সাথে সাথে স্টপ লস নির্ধারণ হবে এবং কোয়ান্টিটি সাইজ কত হবে, সব কিছুই আমি ওই ফাইলের ওপর ভিত্তি করে ওই পার্টিকুলার গুগল শিটের ওপর থেকেই আমি আমার ট্রেড যে পদক্ষেপ বা প্ল্যানিংগুলো করে থাকি সেসব জিনিসগুলো আমি ফলো করি। এগুলো সবই কিন্তু আমি আমার নিজের জন্য করি, আমি কোনোভাবেই তোমাদেরকে রেকমেন্ড করছি না। যদি তোমরা করতে চাও, ভালোভাবে বিশ্লেষণ করবে, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের সাথে আলোচনা করবে, তারপরে কোয়ান্টিটি সাইজ এবং ক্যাপিটাল ম্যানেজমেন্টের কথা সম্পূর্ণরূপে মাথায় রেখে পদক্ষেপ নেবে। এখন যেটা বলছিলাম আমি, যে এই 44 MA, এই 44 MA কিন্তু আমি আগের দিনের ভিডিও যেটা তোমাদেরকে স্ক্রিনার শেয়ার করেছিলাম তার থেকে কিন্তু একটু অন্যরকম। কেন অন্যরকম? আমি এখানে অনেক কিছু মডিফাই করেছি, আরও রিফাইন করার চেষ্টা করেছি। কেন রিফাইন করেছি, কিভাবে করেছি দেখো। প্রথম কথা, স্টক অবশ্যই বুলিশ হতে হবে, অর্থাৎ ক্লোজ, ডেলি ক্লোজ গ্রেটার দ্যান ডেলি ওপেন, এটি হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। দ্বিতীয় ক্রাইটেরিয়াগুলো প্রত্যেকটি পড়ে দেখো, যে ডেলি ক্লোজ গ্রেটার দ্যান ইকুয়াল টু SMA 44 থেকে, মানে মিনিমাম 2% নিচে অথবা মিনিমাম 2% ওপরে, এর মধ্যেই কিন্তু আমার এই ক্লোজ লো সব কিছু নির্ভর করবে। এর ফলে 44 মুভিং অ্যাভারেজ আমরা জানি যে প্রাইসের সাথে সাথেই এর চলে। মুভিং অ্যাভারেজ কখনোই সেপারেট কোনো এন্টিটি বা বস্তু নয়, প্রাইসের সাথে সাথেই মুভিং অ্যাভারেজ SMA 44 হচ্ছে 44 দিনের একটি স্মুথ মুভিং অ্যাভারেজ, এবং মুভিং অ্যাভারেজ সবসময় প্রাইসের ওপর ডিপেন্ডেন্ট। সেই জন্য আমি চেষ্টা করেছি সেই সমস্ত স্টকগুলোকে ফিল্টার করতে যারা মুভিং অ্যাভারেজ থেকে 2% ওপরে কিংবা 2% নিচে, যাদের লো এবং ক্লোজ সব কিছু কম্বাইন করে তাদের পজিশন তৈরি করছে। এবং তার সাথে সাথে আমি এখানে আরেকটি, যেটি খুব ইম্পর্টেন্ট একটি কন্ডিশন, যে আমরা কখনোই ক্রস ওভার, অর্থাৎ নিচের থেকে প্রাইস তৈরি হয়ে মুভিং অ্যাভারেজকে ক্রস করছে এরকম কোনো স্টক বেছে নেব না। তার জন্যই আমি কিন্তু এই সেকেন্ড লাস্ট কন্ডিশনটি দিয়েছি, আর এর সাথে সাথে মার্কেট ক্যাপের একটি কন্ডিশন আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। এবং নিফটি 500 থেকে আমি এই স্টকগুলোকে নিচ্ছি। এই মুহূর্তে যদি আমি এটিকে স্ক্যান করি, তাহলে তোমরা দেখতে পাবে যে কয়েকটি স্টক আমাকে এখানে দেখাচ্ছে। এই স্টকগুলো প্রত্যেকটিকে আমি ইন্ডিভিজুয়ালি চার্টে অ্যানালিসিস করে দেখেছি। তার মধ্যে থেকে আমার, তোমরা নিজেরাও একবার সামনে থেকে দেখে নাও, টাটা কনজামশন যদি আমি, টাটা কমিউনিকেশন লিমিটেড যদি আমি একবার চার্টের মধ্যে রেখে দেখি, কত সুন্দর 44 MA কে সাপোর্ট নিয়ে লাস্ট ট্রেডিং সেশনে ট্রেড কমপ্লিট করেছে, এবং পরিষ্কার বোঝা যাচ্ছে যে 44 মুভিং অ্যাভারেজ একটি রাইজিং মোমেন্টাম তৈরি করছে। এই ধরনের ক্ষেত্রে, এই ধরনের সেটআপের ক্ষেত্রে আমাদেরকে সাধারণত একটি কথা মাথায় রাখতে হবে, পরবর্তী দিনে যে ক্যান্ডেল তৈরি করবে সেই ক্যান্ডেল অবশ্যই এর যে হাই ছিল, এর যে হাই লাস্ট দিনে বানিয়েছিল, এই হাইয়ের ওপরে সাস্টেন করবে
এর হাইয়ের ওপরে প্রাইস সাস্টেন করবে, অর্থাৎ এই হাইকে ব্রেক করবে। সেটি এবারে অনেকেই বলবে যে যদি ব্রেক করে অনেক বড় ক্যান্ডেল তৈরি করে এবং এখান থেকে প্রায় একদম 1950 এরকম একটি উঁচু লেভেলে গিয়ে ক্লোজিং দেয়, তাহলে সেক্ষেত্রে তো পরের দিনে আমাদের যখন এন্ট্রিটা নেব সেখানে অনেকটা সময় নষ্ট হয় বা আমাদের হাতে অনেকটা কোয়ান্টিটি বলি বা প্রফিট বলি আমরা লুজ করতে পারি। এক্ষেত্রে আমাদেরকে একটু বেসিক জিনিস নিজেদেরকে ব্যবহার করতে হয়। কি করতে হয়? আমরা যখন দেখি যে সারা দিনের মধ্যে ট্রেড ইনিশিয়েট মানে প্রাইস অ্যাকশন শুরু হয়ে গেল, অর্থাৎ লাইভ ট্রেডিং সেশনে যখন কোনো ক্যান্ডেল এরকম হাই ব্রেক করে যথেষ্ট উপরে সাস্টেন করে এবং স্ট্রং বডি, ক্যান্ডেলের বডি যদি একদম স্ট্রং হয়, তাহলে আমরা কিন্তু রানিং ক্যান্ডেলও এন্ট্রি নেওয়ার প্রবণতা দেখাই। আমি যেগুলো বলছি তোমাদেরকে সবই কিন্তু আমার নিজের জন্য, তোমাদের কোনো রেকমেন্ড করছি না। আমি শুধু সেট আপ দেখাচ্ছি কিভাবে সেট আপ কাজ করে। লাইভ এক্সাম্পল না নিলে কখনোই কোনো জিনিস সঠিকভাবে বোঝা যায় না বলেই এই ধরনের সেট আপের বোঝানোর জন্য আমি এই লাইভ টাটা কমিউনিকেশন লিমিটেডের উদাহরণ নিলাম। এরকম যদি আমরা আরও দেখি টাটা কমিউনিকেশনের সাথে সাথে খুব অদ্ভুতভাবে দেখো এইচডিএফসি ব্যাংক আমরা নর্মালি দেখতে পাচ্ছি যে মার্কেটে একটি হাই তৈরি করার পর অনেকটা নিচে চলে এসছে, কিন্তু যদি আমরা এই সেট আপ একবার চেক করে দেখি 44 সেট আপ 44 এম এর সেট আপ লক্ষ্য করলে দেখতে পাবে যে 44 এম এতে সাপোর্ট নিয়ে আবার পুনরায় এর জার্নি শুরু করছে। এক্ষেত্রেও এই ধরনের স্টকের ক্ষেত্রেও কিন্তু যেভাবেই হোক না কেন, যে কোনো স্টকের ক্ষেত্রে আমাদের এই 44 মুভিং অ্যাভারেজের কনসেপ্টই হচ্ছে যেখানে 44 মুভিং অ্যাভারেজ তার সাপোর্ট নিল, সেই ক্যান্ডেলের যে হাই, সেই হাই যখন পরবর্তী ক্যান্ডেল ব্রেক করবে আমরা সেখানে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। এবং এন্ট্রি কোন বেসিসে নেব? এন্ট্রি নেব আমরা কোয়ান্টিটি সাইজের যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলার উপর ভিত্তি করে কোয়ান্টিটি নির্ধারণ করব, স্টপ লস নির্ধারণ করব এবং আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। এখন স্টপ লসের কথা বলাতে আমি যে প্রথমে যেটা বলে দিই, এই যে ব্রেক যে ক্যান্ডেল করবে তার যে আগের ক্যান্ডেল, অর্থাৎ এই ক্যান্ডেল আমি যদি ধরে নিচ্ছি যে পরের দিনের ক্যান্ডেল এখানে ব্রেক করলো, তাহলে কিন্তু তার আগের দিনের ক্যান্ডেল যেটা সাপোর্ট নিল সেই সাপোর্ট ক্যান্ডেলের যে বটম, সেই বটমে আমাদের সাধারণত স্টপ লস হয়ে থাকে। এছাড়া স্ট্যান্ডার্ড স্টপ লসের নিয়ম অনুযায়ী অনেকে 5 বা 10% ব্যবহার করে থাকে, আমি যেমন পার্সোনালি 5.5% ব্যবহার করে থাকি। এরকম যদি আমরা পুরোটাই র্যান্ডামলি ধরে নিচ্ছি হিন্দালকো যদি একবার বেছে নিই এবং সেটিকেও যদি একবার গ্রুপে এই চার্ট অ্যানালিসিসে ফেলে দেখি, ট্রেডিং ভিউয়ের চার্ট অ্যানালিসিস আমরা দেখতে পাই, দেখো এখানেও কিন্তু হিন্দালকোর মধ্যে পরিষ্কার একটি বুলিং টেন্ডেন্সি, মুভিং অ্যাভারেজ রাইজিং এবং সেখানে সাপোর্ট নিচ্ছে। তাহলে 44 মুভিং অ্যাভারেজের যে বেসিক কনসেপ্ট, এই যে স্ট্র্যাটেজি আমরা সাধারণত ফলো করে থাকি, স্ট্র্যাটেজির প্রথম কনসেপ্ট হচ্ছে আমরা সবসময় রাইজিং মুভিং অ্যাভারেজ ফলো করব এবং তার সাথে সাথে কখনোই কোনো স্টক নিচের থেকে ক্রস ওভার করছে, যেমন ধরো এই ক্ষেত্রে যদি এখানে নিচের থেকে কিন্তু প্রাইস গিয়ে মুভিং অ্যাভারেজকে ক্রস করছে, আমরা কোনোভাবেই এই ধরনের ক্যান্ডেলে কোনো রকম ট্রেডিং প্ল্যান করব না। আমি নিজেও কখনো এই ধরনের ট্রেডিং প্ল্যান করি না। আমি সাধারণত রাইজিং মুভিং অ্যাভারেজ উপরেই বেশি জোর দিই, সাইডওয়েজ বা ফলিং তো একদমই নয়। এছাড়াও এর সাথে সাথে আমি তোমাদেরকে আরেকটি জিনিসও প্রথমেই বলে দিই যে 44 এই মুভিং অ্যাভারেজের আমি এখানে আরেকবার দেখাচ্ছি, এখানে তোমরা স্ক্রিনশট নেবে এবং নিজের মতো করে তৈরি করবে এবং বারবার ব্যাক টেস্ট করো, বারবার অ্যানালিসিস করো। কখনো কখনো এই লিস্টের মধ্যে রান করার পরেও কিন্তু এমন স্টক আসবে যে স্টকগুলো মুভিং অ্যাভারেজের থেকে অনেকটা উপরে 2%-এর কারণের জন্য, এখানে যেহেতু ফর্মুলা সেট করা 2%, তোমরা এর মধ্যে ইচ্ছে মতো এটিকে 1% করার জন্য 99 করে নিতে পারো, যেখানে যেখানে 98 আছে সেটিকে 99 করতে পারো। আবার এই যেটা 2% হাই দেখাচ্ছি সেটিকে 1%ও করে নিতে পারো। এইভাবে হাই করে নেওয়ার পর যদি এটিকে রান করো তাহলে দেখো এখানে স্টকের সংখ্যা কিন্তু কমে যাবে। কারণ কমে যেতে পারে, বেড়ে যেতে পারে, এখন সিচুয়েশন অনুযায়ী এটা কমে গেছে। তোমরা যদি স্টক পরবর্তীতে এটিকে নিজের মতো করে নিয়ে আবার তোমরা রান করো তাহলে হয়তো সেখানে সংখ্যা বেড়ে যেতে পারে। অর্থাৎ আমি বলতে চাইছি এটাই যে প্যারামিটার তোমরা নিজের ইচ্ছে মতো চেঞ্জ করতে পারো। সেক্ষেত্রে তোমাদের যে স্টক আসবে বারবার তোমরা সেটিকে ভালোভাবে চার্টে অ্যানালিসিস করবে এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে আলোচনা করে তবেই কোনো স্টকের প্রাইসের ওপরে নিজেদের এন্ট্রি তৈরি করবে।
পরবর্তী আরেকটি স্ট্র্যাটেজি যেটি সাধারণত আমি ফলো করে থাকি সেটি হচ্ছে আমার সুইং ট্রেডিংয়ের জন্য। এখানে কনসেপ্ট কি? কনসেপ্ট হচ্ছে আমি সেই সমস্ত স্টকগুলোকে বেছে নেওয়ার চেষ্টা করি যে সমস্ত স্টকগুলো জাস্ট তার আগের যে বিয়ারিশ ক্যান্ডেল তারপরে সে একটি বুলিশ ক্যান্ডেল তৈরি করছে এবং বিয়ারিশ ক্যান্ডেলের যে হাই সেই হাইকে ব্রেক করে ওপরে সাস্টেন করার প্রবণতা দেখাচ্ছে এবং সেক্ষেত্রে আমাদের ট্রেড ইনিশিয়েট করবে সেইখানেই যখন ও এই বুলিশ ক্যান্ডেল তার বিয়ারিশ ক্যান্ডেলের হাই ক্রস করবে, সাস্টেন করবে, তার যে সাস্টেন্ড হাই রয়েছে অর্থাৎ বুলিশ ক্যান্ডেলের যে হাই সেই হাইয়ের ওপরে আমাদের স্টক আমাদের প্রাইস নির্ধারণ হয় এবং আমরা সেখানে আমাদের ট্রেড প্ল্যান করে থাকি। এখন এই ধরনের স্টক খোঁজা নিফটি 500 বলো কিংবা টোটাল স্টকের যে লিস্ট রয়েছে সেখান থেকে খুব কঠিন। সেই কারণেই আমি এখানেও একটি চার্টিংকে একটি সুন্দর স্ক্রিনার তৈরি করেছি যেটিকে আমি বারবার কয়েকদিন ধরে ব্যাক টেস্ট করছি। আমি এই ব্যাক টেস্টের রেজাল্ট অনুযায়ী এখানে কয়েকটি তোমরা স্ক্রিনশট নাও, নিজেরা তৈরি করো, পরিষ্কার দেখো বোঝা যাচ্ছে যদি ডেলি লো গ্রেটার দেন আগের দিনের লো, ওয়ান ডে এগো লো, ডেলি হাই গ্রেটার দেন ওয়ান ডে এগো হাই, ডেলি ক্লোজ গ্রেটার দেন ওয়ান ডে এগো হাই, এইভাবে প্রত্যেকটা প্যারামিটারগুলোকে দেখো, বোঝো। যদি কোনো রকম কনফিউশন হয় 44M এর ক্ষেত্রে বা সুইংয়ের ট্রেডিংয়ের এই চার্টের স্ক্যানারের ক্ষেত্রে তোমরা প্লিজ কমেন্ট করো, কোনো অসুবিধা নেই, আমি কমেন্টের উত্তর দেব, আমি দেওয়ার চেষ্টাও করি এবং তোমরা নিজেরা ভালোভাবে এগুলোকে ব্যাক টেস্ট করবে। এবং ব্যাক টেস্টের জন্য আরেকটি খুব ভালো পদ্ধতি রয়েছে, দেখো নিচে যে কোনো ডেটে চলে যাও, এখানে যদি যে কোনো জায়গায় ক্লিক করলেই তোমরা কিন্তু কিছু স্টকের ওই পার্টিকুলার ডেটে এই ধরনের চার্ট মানে স্ক্রিনারে কি পারফরমেন্স ছিল সেটাও কিন্তু দেখতে পারবে। এখানে আরেকটি বিশেষ প্যারামিটার আমি ইউজ করেছি কন্ডিশন, যে স্টকের যে মোমেন্টাম সেটা কখনোই 2% থেকে 5%-এর ওপরে হবে না, অর্থাৎ 2%-এর নিচে হবে না, 5%-এর ওপরে হবে না। মার্কেট ক্যাপ অবশ্যই যেন 1000 থাকে, ভলিউম যেন 2000 থাকে এবং ডেলি ভলিউম আগের দিনের ভলিউমের থেকে যেন বেশি থাকে, এই সমস্ত কিছু আমার প্যারামিটার এখানে লাগানো রয়েছে। এখন এটিকে যেমন রান করলে আমরা নিচে কয়েকটি স্টকই দেখতে পাবো এবং এই স্টকগুলো যদি আমরা ভালো করে একবার ওয়াচ করি সেক্ষেত্রে যদি ওএনজিসি একবার দেখে নেওয়া যাক, তাহলে আমরা ওএনজিসিতে দেখতে পাচ্ছি, দেখো আগের দিনের রেড ক্যান্ডেল দেন বুলিশ ক্যান্ডেল, অর্থাৎ আগের দিনে বিয়ারিশ ক্যান্ডেল দেন বুলিশ ক্যান্ডেল এবং বুলিশ ক্যান্ডেল আগের দিনের যে বেয়ারিশ ক্যান্ডেল তার হাই ব্রেক করে ফেলেছে। আমরা এক্ষেত্রে কিন্তু আমাদের এর যে হাই, এই ক্যান্ডেলের যে হাই, সেই ক্যান্ডেলের হাইয়ের মধ্যেও আমাদের ট্রেড প্ল্যান করার চেষ্টা করতে পারি। সব কিছুই নির্ভর করছে নিজেদের বিশ্লেষণের ওপরে, তোমাদের ক্যাপাসিটির ওপরে এবং তার থেকে বড় কথা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের সাথে আলোচনা করে তারপরে কোনো পদক্ষেপ নেবে। একইভাবে যদি আমরা এই স্টকের লিস্ট থেকে কোনো আরেকটি স্টক, ধরো এখানে যে তিনটে দিয়েছে তিনটেই আমি মন্নপুরমেও একবার দেখে নিই, মন্নপুরম যদি একবার এখানে চার্ট অ্যানালিসিস করে দেখি তাহলে দেখতে পাবো আগের দিনের বিয়ারিশ ক্যান্ডেল তারপরে বুলিশ ক্যান্ডেল এবং আগের দিনের বিয়ারিশ কিন্তু আগের দিনের বিয়ারিশের হাই অলরেডি ব্রেক করেছে। এবং যদি এখানে 3 নম্বর স্টকও একবার দেখে নেওয়া যাক, 3টি স্টক রয়েছে, এখানে আরেকটি দেখে নিই আমরা। আইডিবিআই এর ক্ষেত্রে কি ঘটছে? আইডিবিআই এর ক্ষেত্রেও একই, আগের দিনের বুলিশ ক্যান্ডেল বিয়ারিশ ক্যান্ডেল তারপরে বুলিশ ক্যান্ডেল। এখন একইভাবে তোমরা কিন্তু এর প্যারামিটারগুলোকে চেঞ্জ করে এখানে 2%-এর পরিবর্তে 1% থেকে এটা 5% না করে 20% পর্যন্ত যদি আমরা রান করার চেষ্টা করি তাহলে কি দেখায় দেখে নেওয়া যাক। দেখো স্টকের সংখ্যা বেড়ে গেল, জিন্দাল জাস্ট ডায়াল 20% দেখাচ্ছে, এতক্ষণ কিন্তু 2%-এর নিচে এগুলো ছিল না। নকরি কিন্তু 1.77 এবং কারাগো লজিস্টিক, এটাও যদি একবার ভালো করে দেখো, প্রত্যেকের ক্ষেত্রে আমরা কিন্তু ওই একই জিনিস দেখতে পাবো যে বুলিশ ক্যান্ডেলের ঠিক আগের ক্যান্ডেলটি ছিল বিয়ারিশ ক্যান্ডেল। এক্ষেত্রে দেখা যাক, দেখো এক্ষেত্রেও কিন্তু সেম জিনিস। ট্রেডার্স, এতক্ষণ আমি তোমাদের সাথে দুটি ভালো সেটআপ, পুরো স্ট্র্যাটেজির বেসিক যে বৈশিষ্ট্য সেগুলো নিয়ে আলোচনা করলাম। ইন ডেপথ বলতে গেলে এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে বলেছি আমি মূলত এই 3 ধরনের সেটআপই ব্যবহার করে থাকি, যার মধ্যে একটি হচ্ছে মাল্টি ইয়ার ব্রেকআউট, যেটি লিঙ্ক আমি ওপরে দিয়ে দেব এবং তোমাদেরকে থাম্বনেলটাও এখানে দিয়ে দিচ্ছি, দেখে নেবে। আর তার সাথে সাথে আরও দুটি সেটআপ রয়েছে, যেটি হচ্ছে সুইং ট্রেডিংয়ের জন্য আমি যে সেকেন্ড স্ট্র্যাটেজিটা বললাম সেটা, এবং ফার্স্ট স্ট্র্যাটেজি হচ্ছে আমার 44MA। 44M এর ক্ষেত্রে কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা নিয়ম রয়েছে, প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা আমি আমার যে
চিন্তাভাবনা বা ট্রেডিং প্ল্যান আলাদা প্রত্যেকের ক্ষেত্রে, এবং যেটা কমন প্রত্যেকটি স্ট্র্যাটেজির ক্ষেত্রে যেটি কমন সেটি হচ্ছে কোয়ান্টিটি সাইজিং, রিস্ক ম্যানেজমেন্ট, ক্যাপিটাল ম্যানেজমেন্ট। এই একটি জিনিস বা এই তিনটি জিনিসের কম্বিনেশন, যাকে আমি একটি জিনিস বলছি রিস্ক ম্যানেজমেন্ট 1 নম্বর, 2 নম্বর হচ্ছে কোয়ান্টিটি সাইজ ম্যানেজমেন্ট, আর 3 নম্বর হচ্ছে ক্যাপিটাল ম্যানেজমেন্ট। এবং এর সাথে সাথে অটোমেটিক্যালি দেখো রিস্ক রিওয়ার্ডও 4 নম্বরে কিন্তু চলে আসছে। আমি যদি কম ক্যাপিটাল ইউজ করি তাহলে আমার কোনো কারণে যদি 5.5% যদি আমার স্টপ লস হিটও করে যায়, তাহলে কিন্তু মাত্র 2000 পর্যন্ত আমি লসের সম্মুখীন হতে পারি। এবং সেক্ষেত্রে যেহেতু আমি 5.5% স্টপ লস ইউজ করছি, আমি মিনিমাম 1.2 এর টার্গেট রাখার চেষ্টা করি, অর্থাৎ মিনিমাম 11% রাখার চেষ্টা করি। বেসিক জিনিসগুলো আমি প্রত্যেকটা তোমাদের সাথে শেয়ার করলাম, কিন্তু বেসিক্যালি আমি কোনো রেকমেন্ড করছি না কোনো স্টক প্রাইসের ওপরে তোমরা সরাসরি ট্রেড বা ইনভেস্টমেন্ট করবে না, নিজেরা ভালোভাবে বিশ্লেষণ করবে। বারবার বলছি, আমি স্ট্র্যাটেজি দেখালাম, তোমরা স্ক্রিনশট নাও, সেই স্ক্রিনশটের উপর ভিত্তি করে তোমরা চার্টিংকে নিজেদের মতো করে তৈরি করো। সেখান থেকে দিনের শেষে সারা দিন শেষ হয়ে যাওয়ার পরে বিকেল 4টে থেকে পরের দিন সকাল 8টার মধ্যে তোমরা চার্টিং একবার খোলো, প্রত্যেকটা যে স্টকগুলো দেবে সেগুলোকে আলাদা আলাদা করে ট্রেডিং ভিউয়ের মধ্যে চার্ট অ্যানালিসিস করো। সেখানে কোথায় কীরকম এন্ট্রি হতে পারে না হতে পারে নিজেরা ভালোভাবে বোঝার চেষ্টা করো, এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে আলোচনা করে রিস্ক ম্যানেজমেন্ট, ক্যাপিটাল ম্যানেজমেন্ট, কোয়ান্টিটি সাইজিং এবং তার সাথে সাথে রিস্ক রিওয়ার্ড রেশিওর কথা মাথায় রেখে ট্রেড ইনিশিয়েট করার চিন্তাভাবনা করবে। ট্রেডার্স আর ভিডিও আলোচনা বড় করব না, অনেকটাই বড় হয়ে গেছে। আশা করি তোমাদের ভালো লাগবে বা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক করো। তোমাদের লাইক আমাকে মোটিভেট করার সাথে সাথে আগামী দিনে ইউটিউবে আমার ভিডিও সার্কুলেট করতে অনেক হেল্প করে। আর বেশি করে শেয়ার করে নিজেদের সাথে সাথে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকেও দেখার ও শেখার সুযোগ করে দাও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো। যখনই আমি নতুন ভিডিও দেব তোমাদের কাছে কিন্তু তৎক্ষণাৎ তার নোটিফিকেশন যাবে এবং তোমরা সেটিকে দেখে অনেক কিছু শিখতে বা জানতে পারবে। ওকে ট্রেডার্স, আজকের মতো আলোচনা ভিডিও এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।